হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু তোমরা শুনতে আলাইকুম পাচ্ছ? ম্যাডাম। জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আজকে ক্রনিক ইনফরমেশন শেষ করব। ক্রনিক কালকে অ্যাকুট ইনফরমেশন বলছি না, আজকে ক্রনিক ইনফরমেশন। ক্রনিক ইনফরমেশনের ফিচার কি কি হতে পারে? আচ্ছা, ক্রনিক ইনফরমেশনের ফিচারের আগে আমরা জেনে নেই কখন ক্রনিক ইনফরমেশন হবে। হ্যাঁ, তিন চারটা কারণ আছে যার জন্য ক্রনিক ইনফরমেশন হয়। অ্যাকুটটা কন্টিনিউ করে ক্রনিকে। এক নাম্বার হচ্ছে পারসিস্টেন্ট ইনফেকশন বাই সার্টেন মাইক্রো অর্গানিজম, যেমন টিউবারকুল বেসিলাই যেটা দিয়ে টিউবারকুলোসিস হয়, ট্রেপোনামা পেলিডাম যা দিয়ে সিফিলিস হয়, হ্যাঁ, এবং কিছু ফাঙ্গি। এইসব অর্গানিজম থাকলে এগুলো স্লোলি একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন তৈরি করে, ডিলেট টাইপ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বলে, যার ফলে ক্রনিক ইনফ্লামেশন হয়। ঠিক আছে। আর একটা হচ্ছে প্রোলং এক্সপোজার টু পটেনশিয়ালি টক্সিক এজেন্ট, এই আইদার এন্ডোজেনাস অর এক্সোজেনাস। হ্যাঁ, যেমন কিছু নন ডিগ্রেডেবল ইনঅ্যানিমেট ম্যাটেরিয়াল আছে, যেমন সিলিকা। এটা যদি প্রলং ইনহেল হয় লাঙ্গে সিলিকোসিস হয়। আমরা প্লাজমা লিপিড আছে, হ্যাঁ, যেটা স্লোলি এবং ক্রনিক্যালি যদি বাড়তে থাকে তখন হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। কিছু অটো ইমিউন ডিজিজ আছে যেটা অটো অ্যান্টিজেন পারসিস্টেন্ট করলে হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস এন্ড লুপাস এরিথেমেটোসাস। এসব কারণে ক্রনিক ইনফ্লামেশন হয়। অ্যাকুট ইনফ্লামেশনটা ক্রনিক ইনফ্লামেশনের কন্ট্রিবিউট। আচ্ছা, ফিচারস অফ ক্রনিক ইনফ্লামেশন। আমরা অ্যাকুট ইনফ্লামেশনের ফিচার পড়ছি, তাই না? এখন ক্রনিক ইনফ্লামেশনের ফিচার। অ্যাকুট ইনফ্লামেশন আমরা পড়ছিলাম ওটার প্রিডমিনেন্ট সেল নিউট্রোফিল। ক্রনিক ইনফ্লামেশনের প্রিডমিনেন্ট সেল হচ্ছে মনোনিউক্লিয়াস সেল, যেমন ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, প্লাজমা সেল। হ্যাঁ, এই তিনটা কমন। আচ্ছা, আর কি হয়? এই তিনটা সেল আসলো, ঠিক আছে, ক্রনিক ইনফ্লামেশনে। আর সাথে কি হবে? টিস্যু ডিস্ট্রাকশন হবে। এই সেলগুলো যে প্রোডাক্ট আছে, সেলগুলো যে প্রোডাক্ট রিলিজ করে, ডিগ্রানুলেশন হয়ে যে প্রোডাক্টগুলো রিলিজ করে, তার জন্য টিস্যু ডিস্ট্রাকশন হবে। আর সাথে কি হবে? অ্যাসোসিয়েটেড রিপেয়ার হবে। যে ডিস্ট্রাকশন হবে সেটা বডি কি করবে? রিপেয়ার করার চেষ্টা করবে বাই কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট, মেইনলি প্রলিফারেশন অফ ব্লাড ভেসেলস এন্ড ফাইব্রোসিস। কিভাবে রিপেয়ার হয়? কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট দিয়ে হয় এবং ব্লাড ভেসেল প্রলিফারেশন হয়, যেটাকে বলে এনজিওজেনেসিস এন্ড ফাইব্রোসিস। ভাই ভাই বলে, হোয়াট ইজ এনজিওজেনেসিস? এনজিওজেনেসিস হচ্ছে প্রলিফারেশন অফ ব্লাড ভেসেল। আচ্ছা, এখন মনোনিউক্লিয়াস সেলুলার ইনফিল্ট্রেশন। কি কি মনোনিউক্লিয়াস সেল আমরা বললাম? ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট আর প্লাজমা সেল। এই ম্যাক্রোফেজটা হচ্ছে, এটা কম্পোনেন্ট অফ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম, প্রিভিয়াসলি নন এজ রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। হ্যাঁ, এটা কনসিস্ট অফ ব্লাড মনোসাইট এন্ড টিস্যু ম্যাক্রোফেজ। টিস্যু ম্যাক্রোফেজ সেলে থাকলে মনোসাইট বলে, আর যখন টিস্যু হয় তখন টিস্যু ম্যাক্রোফেজ বলে। সেলে বলতে আমি বোঝাচ্ছি যে ব্লাড ভেসেলে আমরা বলি মনোসাইট, আর যখন সেটা টিস্যুতে থাকে ওটার স্পেসিফিক নাম থাকে, এটাকে বলি আমরা টিস্যু ম্যাক্রোফেজ। এগুলো সাধারণত ডিফিউজলি স্ক্যাটার্ড থাকেন কানেকটিভ টিস্যু ওর ক্লাস্টার থাকেন অর্গান। আচ্ছা, এই কয়েকটা নাম একটু জিজ্ঞাসা করে যে লিভারের ম্যাক্রোফেজকে আমরা কি বলবো? হ্যাঁ, কোফার সেলস। স্প্লিন আর লিম্ফ নোডের ম্যাক্রোফেজ হচ্ছে হিস্টিওসাইটস, আর লাং এর ম্যাক্রোফেজকে আমরা বলি অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই তিনটা নাম একটু জিজ্ঞাসা করে যে যখন জিজ্ঞাসা করে কোন ক্রনিক ইনফ্লামেটরি সেল কি কি, ম্যাক্রোফেজ, মনোসাইট, ম্যাক্রোফেজ বললে সাথে সাথে জিজ্ঞাসা করে লিভারের ম্যাক্রোফেজের একটা নাম আছে, নামটা কি বলো? তখন বলবা এই নামটা বলবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, অল মনোনিউক্লিয়ার ফেগোসাইটিক সেল অ্যারাইজ ফ্রম কমন প্রিকারসর সেল ইন বোন ম্যারো হুইচ গিভ রাইজ টু ব্লাড মনোসাইট। ব্লাডের মনোসাইট সেখান থেকে যখন মাইগ্রেট করে ভেরিয়াস টিস্যু এন্ড দেন ইট ট্রান্সফর্ম ইনটু ম্যাক্রোফেজ। এটা সুবিধা কি? এটা হচ্ছে হাফ লাইফ অফ ব্লাড মনোসাইট ইজ অ্যাবাউট 1 ডে, কিন্তু টিস্যু ম্যাক্রোফেজের লাইফ স্প্যান হচ্ছে সিভারেল মান্থ। এর জন্য এটা অর্গান ফরেন পার্টিকেল বা যে কোনো মাইক্রোব এলিমিনেট করতে পারে। আচ্ছা, এটা কিভাবে আসে? ক্রনিক ইনফ্লামেশনে monocyte begin to immigrate relatively early in acute inflammation within 48 hours. প্রথমে তো নিউট্রোফিল আসে, পরে সাথে সাথে মনোসাইট আসে, সেটা 48 আওয়ার্স এর মধ্যে। হ্যাঁ, তারা প্রিডমিনেন্ট সেল টাইপ হয়। দেন when monocyte reach the extravascular tissue, যখন ব্লাড ভেসেল থেকে বের হয়ে এক্সট্রাভাস্কুলার টিস্যুতে আসে, it undergoes transformation into large phagocytic cell, এটাকে বলে ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ can perform phagocytosis and have potential being activated. Activation is a process that results in an increased cell size.
কি লাভ হয় ম্যাক্রোফেজটা হয়? এক তো লাইফ স্প্যান বাড়লো, 2 নাম্বার হচ্ছে এটা মোর ফ্যাগোসাইটিক হয়। কিভাবে? এটার সেল সাইজটা বড় হয়, এটার ভিতরে যে কিলিং পাওয়ারটা বাড়ানোর জন্য এটার লাইসোজোমাল এনজাইমটা বেশি হয়, মোর অ্যাক্টিভ মেটাবলিজম হয়, গ্রেটার অ্যাবিলিটি টু ফ্যাগোসাইটোসিস এন্ড কিল ইনজেস্টেড মাইক্রোফেজ। হ্যাঁ, অ্যাক্টিভেশন সিগন্যাল, এই অ্যাক্টিভেশন মনোসাইট থেকে ম্যাক্রোফেজ হওয়ার জন্য কিছু সিগন্যাল লাগে। এটা কোন কোন ইয়ার মধ্যে মিডিয়েটরের মাধ্যমে হয়? এটা হচ্ছে কিছু সাইটোকিন আছে, টি লিম্ফোসাইট থেকে আসে, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন থেকে আসে, এন্ড এক্সট্রাসেলুলার মেমব্রেন প্রোটিন থেকে আসে এই সাইটোকিন গুলো। ঠিক আছে, এখন অ্যাক্টিভেশন হওয়ার পর এটা একটা অনেক অ্যাক্টিভ প্রোডাক্ট সিক্রেট করে। ঠিক আছে, বায়োলজিক্যাল অ্যাক্টিভ প্রোডাক্ট সিক্রেট করে, যেগুলোর কাজ হচ্ছে, এগুলা কয়েক ধরনের কাজ করে। এক নাম্বার কাজ, 3টা কাজ মেনলি মনে রাখবা। আফটার অ্যাক্টিভেশন মনোসাইট যখন অ্যাক্টিভেশন হয়, ম্যাক্রোফেজ হয়, তখন এটা 3টা কাজ কমনলি করে। একটা হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন করে, ভাস্কুলার প্রলিফারেশন করে, ফাইব্রোসিস করে। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে। প্রোডাক্টস অফ ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ থেকে কি কি প্রোডাক্ট রিলিজ হয়? এনজাইম রিলিজ হয়, যেমন হচ্ছে নিউট্রাল প্রোটিয়েজ, অ্যাসিড হাইড্রোলেজ, প্লাজমা প্রোটিনও রিলিজ হয়, কমপ্লিমেন্ট কম্পোনেন্ট, কোয়াগুলেশন ফ্যাক্টর, আর কিছু রিঅ্যাক্টিভ মেটাবলাইটস, অক্সিজেন, ইকোসানোয়েড, সাইটোকিন, গ্রোথ ফ্যাক্টর, নাইট্রিক অক্সাইড, এগুলোর প্রোডাক্ট। এখন আমরা কি বললাম, ম্যাক্রোফেজের কাজ হচ্ছে 3টা: টিস্যু ডিস্ট্রাকশন, ব্লাড ভেসেল প্রলিফারেশন, ফাইব্রোসিস। এখন কোন কোন মেটাবোলাইট গুলো টিস্যু ডিস্ট্রাকশন করে? সেগুলো হচ্ছে টক্সিক অক্সিজেন মেটাবোলাইটস, প্রোটিয়াস, নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর, কোয়াগুলেশন ফ্যাক্টর, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস, নাইট্রিক অক্সাইড। এই কয়েকটা মেডিয়েটর টিস্যু এক্সট্রাকশন করে। এটা পরীক্ষায় আসে, রিটেনে আসে যে ম্যাক্রোফেজ প্রথমেই আসে যে হচ্ছে ম্যাক্রোফেজ কোন কোন প্রোডাক্ট রিলিজ করে, কোন কোন মেডিয়েটর রিলিজ করে, সেটার পরে আসে কোনগুলো টিস্যু ডিস্ট্রাকশন করে, ফাংশন অফ ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের ফাংশন বলে তোমরা আলাদা আলাদা 3টা বলে দিবা। টিস্যু ডিস্ট্রাকশন করে এইসব প্রোডাক্ট, তাই না? তারপরে আসো ফাইব্রোসিসে কোন কোন ফ্যাক্টর ইনভলভ করে। ফাইব্রোসিস এন্ড এনজিওজেনেসিস, এই ফ্যাক্টরগুলো ইনভলভ। সেগুলো হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোজেনিক সাইটোকিন, এনজিওজেনিক সাইটোকিন, এন্ড রিমডেলিং কোলাজেন। ঠিক আছে, এই কয়েকটা জিনিস এনজিওজেনেসিস এন্ড ফাইব্রোসিস এই 2টাতে হেল্প করে। গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোজেনিক সাইটোকিন, এনজিওজেনিক সাইটোকিন, আর রিমডেলিং কোলাজেন। আচ্ছা, মেকানিজম অফ অ্যাকুমুলেশন অফ ম্যাক্রোফেজ কিভাবে হয়? প্রথমে তো ওইভাবেই হয় যেভাবে বললাম, কন্টিনিউ করে 48 আওয়ার্স এর মধ্যে অ্যাকুট ইনফ্লামেশন যখন হয়, প্রথমেই নিউট্রোফিল আসে, 48 আওয়ার্স এর মধ্যে এখানে প্রিডমিনেন্ট সেল হয়ে যায় মনোসাইট। ঠিক আছে, 2 দিনের মধ্যে। অ্যাকুট ইনফ্লামেশন কতক্ষণ বলছিলাম সময়? মিনিট, আওয়ার্স অর ডে। হ্যাঁ, 48 আওয়ার্সে মনোসাইট প্রিডমিনেন্ট সেল হয়। তারপরে এই মনোসাইটটা যখন এক্সট্রাভাস্কুলার স্পেসে আসে, তখন সেটা অ্যাক্টিভেশন হয়ে টিস্যু ম্যাক্রোফেজ হয়। হ্যাঁ, তাহলে কিভাবে হয়? কন্টিনিউড রিক্রুটমেন্ট অফ মনোসাইট ফ্রম দ্য সার্কুলেশন, লোকাল প্রলিফারেশন অফ ম্যাক্রোফেজ, আর ইমোবিলাইজেশন অফ ম্যাক্রোফেজ। এটা হচ্ছে মেকানিজম। তারপরে আসলে এরপর প্রিডমিনেন্ট সেল হয় কি? ম্যাক্রোফেজ তো বললাম, ম্যাক্রোফেজ, মনোসাইট। তারপরে আসছে লিম্ফোসাইট। Lymphocytes are mobilized in both antibody and cell mediated immune reaction and also in non-immune mediated inflammation. ঠিক আছে, এইসব অ্যান্টিবডি মেডিয়েটেড আর সেল মেডিয়েটেড ইমিউন রিঅ্যাকশন এবং নন ইমিউন রিঅ্যাকশনে লিম্ফোসাইট চলে আসে সার্কুলেশন থেকে to the in the site of injury. Lymphocyte can be activated by contact with antigen. ঠিক আছে, লিম্ফোসাইট প্রোডাক্ট, অ্যাক্টিভেটেড লিম্ফোসাইট প্রোডিউস করে কি? লিম্ফোকিনস, যেটার নাম হচ্ছে গামা ইন্টারফেরন। এই লিম্ফোসাইটটা যখন অ্যাক্টিভেশন হয়, সেটা কিছু প্রোডাক্ট রিলিজ করে যেটার নাম গামা ইন্টারফেরন। সেটা আবার কি করে? মনোসাইটকে অ্যাক্টিভেশন করে টু ফর্ম ম্যাক্রোফেজ। হ্যাঁ, এই আবার ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয় মনোকিন, সেটা আবার লিম্ফোসাইটকে অ্যাক্টিভেশন করে, ভাইস ভার্সা হতে থাকে আর কি। লিম্ফোসাইট থেকে গামা ইন্টারফেরন রিলিজ করে ম্যাক্রোফেজকে স্টিমুলেট করে, ম্যাক্রোফেজ থেকে আবার সিক্রেট হয় মনোকাইন, সেটা আবার কিছু লিম্ফোসাইট অ্যাক্টিভেট করে। এভাবে কন্টিনিউ করে ক্রনিক ইনফ্লামেশনটা। ঠিক আছে, এবং সেল ডিস্ট্রাকশন হতে থাকে। তারপরে আসো প্লাজমা সেল। Plasma cells produce antibody directed either against persistent antigen in the inflammatory site or against altered tissue component. তাহলে প্রিডমিনেন্ট সেল কি কি আছে ক্রনিক ইনফ্লামেশনে? বললাম মনোসাইট, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট আর প্লাজমা সেল। ঠিক আছে, আর ইওসিনোফিল আসতে পারে। ইওসিনোফিল কোন ক্ষেত্রে আসে? একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ইমিডিয়েটেড ইনজুরি আর প্যারাসাইটিক ইনফেকশনে। ঠিক আছে,
ইমিউনোগ্লোবিউলিন ইমিডিয়েটেড ইনজুরি আর প্যারাসাইটিক ইনফেকশনে ইওসিনোফিল কমনলি আসে। হ্যাঁ, they use addition molecules and chemotactic agent derived from mast cell, lymphocyte, macrophage to exit the blood থেকে আসার জন্য এগুলার কিছু আগে বলছি না কেমোটেকটিক ফ্যাক্টর লাগে, অ্যাডিশন মলিকুল লাগে, সেগুলো আসে থেকে মাস্ট সেল, লিম্ফোসাইট আর ম্যাক্রোফেজ থেকে। আচ্ছা, এই ইউসনোফিলও কিন্তু ফ্যাগোসাইটিক সেল, ঠিক আছে। আচ্ছা, ইউসনোফিল থেকে রিলিজ হয় মেজর বেসিক প্রোটিন যেটা টক্সিক টু প্যারাসাইট অ্যান্ড ম্যামাল এপিথেলিয়াল সেলকে ওইটা লাইসিস করে। যাদের ইউসনোফিল বেশি ওদের দেখবা যে অ্যালার্জি বেশি, ম্যামাল এপিথেলিয়াল সেলকেও লাইসিস করে এবং টক্সিক টু প্যারাসাইট, এই যে ইমিউনোগ্লোবিউলিন ইমিডিয়েটেড ইনজুরি আর প্যারাসাইটিক ইনফেকশনে সেজন্য ইওসনোফিলটা বেশি আসে। আচ্ছা, এবার আসো গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। এটা এক ধরনের ক্রনিক ইনফ্লামেশন, ঠিক আছে। গ্রানুলোমাটাস ইনফ্লামেশনটা কি ধরনের ইনফ্লামেশন, এটাও তোমাদের রিটেনে আসে। হোয়াট ইজ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, হোয়াট ইজ গ্রানুলোমা, হ্যাঁ, কজ অফ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, হ্যাঁ, নেম সাম অর্গানিজম কজেস গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, সবগুলো নাম সহ ডেফিনেশন বলতে হবে। গ্রানুলোমাটাস ইনফ্লামেশনের মধ্যে কি কি আছে? This is a distinct pattern of chronic inflammatory reaction in which the predominant cell type is an epithelioid cell. ঠিক আছে, এই ইপিথেলিয়েট সেলটা কি? এটা আসলে একটা ম্যাক্রোফেজ। সেটা যখন গ্রানুলোমায় পাই, এটার একটা ডিস্টিংক্ট প্যাটার্নের জন্য ইপিথেলিয়াল সেলের মতো দেখতে বলে এটাকে ইপিথেলিয়েট সেল বলে। এই ইপিথেলিয়েট সেলটা যখন থাকে গ্রানুলোমা, তখন আমরা ওটাকে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন বলি, বা গ্রানুলোমা কাকে বলে আসতেছি বলি। এটা একটা অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। এটা আমরা কোন কোন ইনফ্লামেশনে পাই, কোন কোন অর্গানিজমের দ্বারা যে ইনফ্লামেশন হয় সেটাতে পাই। সেটার মধ্যে আছে টিউবারকুলোসিস, সিফিলিস, লেপ্রোসিস, সার্কোইডোসিস, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, লিম্ফোগ্রানুলোমা ইনগুইনালি, ব্রুসেলোসিস, বেরিলিওসিস, রিঅ্যাকশন টু ইরিটেন্ট লিপিড। এসব ক্ষেত্রে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন পাবো। গ্রানুলোমাটাস ইনফ্লামেশনের মেইন থিম কি? এপিথেলিয়েট সেল থাকবে। হ্যাঁ, এখন এই এপিথেলিয়েট সেলটা কিভাবে থাকে তোমার ছবি দেখাচ্ছি। এখন আরেকটা ডেফিনিশন এটা পড়বা, গ্রানুলোমা কাকে বলে। গ্রানুলোমাটাস ইনফ্লামেশনের যে গ্রানুলোমা তৈরি হয় এটা কাকে বলে, এভাবেই বলবা, যেভাবে লিখছি আমি সেভাবেই বলবা। গ্রানুলোমা ইজ ফোকাল কালেকশন অফ এপিথেলিয়েট সেলস সারাউন্ডেড বাই এ কলার অফ মোনোনিউক্লিয়ার লিউকোসাইট, প্রিন্সিপালি লিম্ফোসাইট, অকেশনালি প্লাজমা সেল। ঠিক আছে, এটা কালেকশন অফ এপিথেলিয়েট সেল। তাহলে গ্রানুলোমার মধ্যে যখন অনেকগুলা একসাথে ম্যাক্রোফেজ থাকবে সেটাকে বলে এপিথেলিয়েট। অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ থাকলে যখন এটা এপিথেলিয়াল সেল লাইক হবে সেটাকে বলে গ্রানুলোমা। এবং এর চারদিকে দিয়ে থাকে মোনোনিউক্লিয়ার লিউকোসাইট, সাধারণত লিম্ফোসাইট অ্যান্ড প্লাজমা সেল। আচ্ছা, এখন এপিথেলিয়েট সেলটার কথা যেটা বললাম সেটা হচ্ছে একটা অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ ইন গ্রানুলোমা আর কল্ড এপিথেলিয়েট সেল বিকজ এটা দেখতে কেমন এপিথেলিয়াল সেলের মতো, এজন্য এটাকে বলে এপিথেলিয়েট সেল। তাহলে তোমাদেরকে যদি বলে এপিথেলিয়েট সেলটা আসলে কি, তোমরা বলবা অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। ঠিক আছে, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। এটা মাইক্রোস্কোপের নিচে দেখতে কেমন হয়? গ্রানুলোমা আমরা কোথায় দেখবো? খালি চোখে কি গ্রানুলোমা দেখা যায়? খালি চোখে তো দেখবো না, দেখবো মাইক্রোস্কোপে। তাহলে কিভাবে বুঝবো এপিথেলিয়েট সেল? যদি দেখতে লুক লাইক হয় এপিথেলিয়াল সেলের মতো, তাহলে এপিথেলিয়েট সেল যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ কিভাবে বুঝবো? এটার একটা প্যাটার্ন থাকে, এরকম থাকে। এটা সাইটোপ্লাজমটা হয় অনেক বেশি অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকে, কালারটা হবে পেল পিঙ্ক, এবং মেমব্রেনটা যেটা বাউন্ডারিটা সাইটোপ্লাজম এটা ইনডিস্টিংক্ট, বোঝা যায় না ভালো মতো। হ্যাঁ, দ্য নিউক্লিয়াস ইজ লেস ডেন্স। সাধারণত লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা একটু ডেন্স থাকে, এটা লেস ডেন্স থাকে, ভ্যাসিকুলার থাকে। হ্যাঁ, আর হচ্ছে ইলংগেটেড হয় সেলটা, একটু ওভাল টাইপ হয়, রাউন্ড হয় না। নর্মাল মোনোসাইট ম্যাক্রোফেজ কিরকম হয়? ওভাল হয় না, রাউন্ড হয়। আর এটা হয় এপিথেলিয়েট সেল হয় ওভাল বা ইলংগেটেড। হ্যাঁ, আর মেমব্রেন একটু ফোল্ডিং থাকতে পারে। এসব দেখে আমরা এপিথেলিয়েট সেলটা চিনবো, এবং একসাথে যখন কালেকশন থাকবে তখন আমরা বুঝবো এটা গ্রানুলোমা। সাইটোপ্লাজম অনেক বেশি থাকে, যেটা পেলপিং এবং বর্ডারটা ইনডিস্টিংক্ট। ঠিক আছে, আচ্ছা এবার আসো জায়ান্ট সেল। জায়ান্ট সেল এটা একটা ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশনের আরেকটা ফিচার, যা large cell containing usually multiple nuclei, large cell containing single large nucleus is called giant cell. তাহলে জায়ান্ট সেল কাকে বলবো? যখন অনেকগুলো নিউক্লিয়াই একসাথে হয় একটা বড় সেল তৈরি করবে সেটাকে, অথবা অনেক বড় নিউক্লিয়াই
সেটাকে বলবো আমরা জায়ান্ট সেল। অনেক বড় নিউক্লিয়াস ওয়ালা সেলকে বলবো জায়ান্ট সেল, অথবা অনেকগুলা নিউক্লিয়াস একসাথে হয়ে একটা সেল তৈরি করবে, তখন আমরা বলবো সেটাকে জায়ান্ট সেল। সেটা কিন্তু গ্রানুলোমা না। গ্রানুলোমা অন্য জিনিস, যেটা কালেকশন অফ এপিথেলিয়েট সেল। আর জায়ান্ট সেল হচ্ছে একটা সেল যার মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস একসাথে হবে, অথবা একটা অনেক বড় নিউক্লিয়াস। জায়ান্ট সেল কিভাবে তৈরি হয়? দে আর ফর্মড বাই ফিউশন অফ মাল্টিপল অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, নট কিন্তু এপিথেলিয়েট সেল। এপিথেলিয়েট সেল লাইক হবে না। এপিথেলিয়েট সেলের একটা নির্দিষ্ট প্যাটার্ন বললাম আগেই, এটা কিরকম হবে, এরকম না কখনো। যেরকম বললাম এপিথেলিয়েট সেল অ্যাবান্ডেল পেলপিং সাইটোপ্লাজম থাকবে, সেরকম না, এবং ইলংগেটেড থাকবে, সেরকমটা না। ঠিক আছে, এটা চিনতে হবে। আচ্ছা, এই যে গ্রানুলোমা, এই গ্রানুলোমাটা কিভাবে হয়? টু টাইপের গ্রানুলোমা আছে। একটা হচ্ছে ইমিউন গ্রানুলোমা, ফরেন বডি গ্রানুলোমা। ইমিউন গ্রানুলোমাটা, আচ্ছা, ইমিউন গ্রানুলোমাটার ফর্মেশন হয় প্রেজেন্স অফ ইনডাইজেস্টিবল পার্টিকেলস অর অর্গানিজম, যেমন টিউবারকুল বেসিলে থাকলে। T cell mediated immunity to the initiating agent. Products of activity T lymphocyte, principally interferon, are important in transforming macrophage into epithelial cells and multinucleated giant cell. তাহলে দুইটা ফ্যাক্টর আছে, টু ফ্যাক্টর ডিটারমাইন দ্য ফর্মেশন অফ ইমিউন গ্রানুলোমা। একটা হচ্ছে পারসিস্টেন্ট ইনডাইজেস্টেবল পার্টিকেল থাকবে টিউবারকুল বেসিলায়, টি সেল মেডিয়েটেড ইমিউনিটি, অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইট থেকে যখন ইন্টারফেরনটা রিলিজ হবে। আচ্ছা, টিউবারকল, এটা ছোট কোশ্চেন আসে বা ভাই ধরে, হোয়াট ইজ টিউবারকল? টিউবারকুলোসিসের মধ্যে আমরা যে গ্রানুলোমাটা দেখতে পাবো সেটাকে বলে টিউবারকল। তাহলে ইন টিউবারকুলোসিস দ্য গ্রানুলোমা ইজ রিফার্ড টু এজ টিউবারকল। এটা কিরকম হয়? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ সেন্ট্রাল ক্যাজিয়েশন নেক্রোসিস। তোমরা নেক্রোসিস তোমাদেরকে পড়ানো হয়েছে। নেক্রোসিস হচ্ছে ক্যাজিয়াস নেক্রোসিস, স্পেশালিটি অফ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, কমনলি টিউবারকুলোসিস। ঠিক আছে, এই ক্যাজিয়াস নেক্রোসিস সেন্ট্রালি থাকবে, তার চারদিকে এপিথেলিয়েট সেল থাকে, ফাইব্রোব্লাস্ট থাকে, লিম্ফোসাইট থাকে, তখন আমরা এটাকে বলি টিউবারকল। তাহলে টিউবারকল কাকে বললে বলতে হবে? ইট ইজ এ গ্রানুলোমা ইন টিউবারকুলোসিস characterized by the presence of central caseous necrosis surrounded by epithelial cells, fibroblasts and lymphocytes, and presence of Langerhans type giant cell. Speciality in টিউবারকুলোসিস, ল্যাংহেন্স টাইপ জায়ান্ট সেল। জায়ান্ট সেল অনেক ধরনের আছে, তার মধ্যে ল্যাংহেন্স টাইপ জায়ান্ট সেলটা আমরা টিউবারকুলোসিসে পাবো। টিউবারকুলার গ্রানুলোমা দেখো, এই যে সেন্ট্রালি ক্যাজিয়াস নেক্রোসিস, আর সাইড দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে এপিথেলিয়েট সেল আছে, লিম্ফোসাইট আছে, আর ফাইব্রোব্লাস্ট আছে। এই যে সেন্ট্রাল ক্যাজিয়াস নেক্রোসিস, আমরা ক্যাজিয়াস নেক্রোসিস কিভাবে বুঝি? এখানে সেল বোঝা যায় না, তাই না? সেলুলার আউটলাইন বোঝা যায় না, এটা হচ্ছে ক্যাজিয়াস নেক্রোসিস। চারদিক দিয়ে এপিথেলিয়েট সেল, লিম্ফোসাইট, ফাইব্রোব্লাস্ট। এটা হচ্ছে টিউবারকল। আর এটা দেখো নন কেজেটিং গ্রানুলোমা, এখানে কোনো ক্যাজিয়াস নেক্রোসিস নাই, শুধু এপিথেলিয়েট সেলের কালেকশন আছে এগুলাতে, শুধু এপিথেলিয়েট সেলের কালেকশন আছে, জায়ান্ট সেল। এটা হচ্ছে জায়ান্ট সেল, অনেকগুলো নিউক্লিয়াস মিলে একটা সেল তৈরি করছে, এটা জায়ান্ট সেল। ঠিক আছে, এটা জায়ান্ট সেল। আর এগুলা হচ্ছে সব এপিথেলিয়েট সেলের কালেকশন। এটা হচ্ছে নন কেজিয়েটিং গ্রানুলোমা, মানে এখানে ক্যাজিয়াস নেক্রোসিস নাই। নন কেজিয়েটিং গ্রানুলোমা আমরা পাই সার্কোইডোসিসে, এই যে দেখো সার্কোইডোসিস। আচ্ছা, লিম্ফেটিক ইনফ্লামেশনের দরকার নাই। আচ্ছা, সিস্টেমিক ইফেক্ট অফ ইনফ্লামেশন। আচ্ছা, ইনফ্লামেশনে কি কি হতে পারে আগে আমরা বলছি, ফিভার, অ্যাকুট ফেজ রিঅ্যাকশন, সিনথেসিস অফ অ্যাকুট ফেজ প্রোটিন, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া। এগুলা কেন হয়, কখন হয়, কোন কোন মিডিয়েটর লাগে সেগুলো আমরা বলছি, এগুলোর দরকার নাই। আচ্ছা, এখন যদি ইনফ্লামেশনটা ডিফেক্টিভ হয় অথবা এক্সেসিভ হয়, তাহলে কি হতে, কোন কোন ক্ষেত্রে হতে পারে? ডিফেক্টিভ ইনফ্লামেশন হয় ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন, আর ডিলেড ওন্ড হিলিং হয় ডিফেক্টিভ ইনফ্লামেশন হলে। আর এক্সেসিভ ইনফ্লামেশন হলে এটা কন্টিনিউ করে অ্যাথেরোস্ক্লেরোসিস আর আদার মেনি ক্রনিক ইনফেকশনে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে নিই, জায়ান্ট সেল তোমরা ভালো করে পড়বা। জায়ান্ট সেলটা আমি এখানে তোমাদের দেখানে, তোমাদেরকে আমি বলে দিই মুখে মুখে। জায়ান্ট সেলের মধ্যে যে আমরা বললাম যে টিউবারকুলোসিস, টিউবারকুলোসিসে আমরা স্পেশাল এক ধরনের জায়ান্ট সেল পাই যেটাকে বলে ল্যাংহেন্স টাইপ জায়ান্ট সেল। এরকম অনেক কিছুতে আমরা পাই বিভিন্ন রকম জায়ান্ট টিউমার জায়ান্ট সেল আছে,
জায়ান্ট সেল কি ধরনের হয়? সেল আছে, যেমন আমরা হস্কিন লিম্ফোমা এক ধরনের জায়ান্ট সেল পাই, যেটাকে বলে রিড স্টার্নবার্গ টাইপ সেল, ঠিক আছে। তারপরে ট্যাটু যে করা হয় স্কিনে, সেইখানের মধ্যে এক ধরনের জায়ান্ট সেল পাই। এরকম কয়েকটা ডিজিজ আছে যার মধ্যে সুন্দর সুন্দর জায়ান্ট সেল পাওয়া যায়, যেগুলো দেখে আমরা ওই ডিজিজটা আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, এই জায়ান্ট সেলগুলোর নামগুলো একটু তোমরা পড়ে নিবা, তাহলে ক্রনিক ইনফ্লামেশন এইটুকু জানলেই তোমাদের হবে। তাহলে তোমাদের এখান থেকে মেইন যেটা ধরে ইনফ্লামেশন থেকে, তোমাদের কালকে বলছি আমি, হোয়াট ইজ ইনফ্লামেশন, টাইপ অফ ইনফ্লামেশন, কজ অফ ইনফ্লামেশন, হ্যাঁ, অ্যাকুট ইনফ্লামেশনের ফিচার, অ্যাকুট ইনফ্লামেশনের ইভেন্ট, দুইটা ইভেন্ট, সেলুলার আর ভাস্কুলার। ইভেন্টগুলো কিভাবে হয়, কি প্রোডাক্ট রিলিজ হয় বা কেমিক্যাল মিডিয়েটর গুলো, এবং এই মিডিয়েটর গুলো কোনগুলো কি কাজ করে, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্রনিক অ্যাকুট ইনফ্লামেশনের ফেট, ক্রনিক ইনফ্লামেশন কাকে বলে, ক্রনিক ইনফ্লামেটরি সেল কি আছে, ক্রনিক ইনফ্লামেশনের ফিচার কি ফিচার বলছি আমি। একটা হচ্ছে মনোনিউক্লিয়ার সেল ইনফিল্ট্রেশন থাকবে, যেটা হচ্ছে মনোসাইট, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, লিম্ফোসাইট। আর কি থাকবে, টিস্যু ডিস্ট্রাকশন হবে, সাথে সাথে রিপেয়ারও হবে, তাই না। রিপেয়ার হওয়ার জন্য কি হয়, কি লাগে, কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট হবে, ফাইব্রোসিস আর এনজিওজেনেসিস। সাথে আর কি করতে হবে, অ্যাকুইট আর ক্রনিক ইনফ্লামেশনের টাইপ, বেসিক টাইপ, এক্সুডেট আর ট্রানজিটেটেড ডিফারেন্স। তারপরে পড়বা সিস্টেমিক ইফেক্ট অফ ইনফ্লামেশন, ম্যাক্রোফেজ থেকে কি প্রোডাক্ট রিলিজ হয়, সেটা কি কাজ করে, যেটা বললাম টিস্যু ডিস্ট্রাকশন, আর হচ্ছে ভাস্কুলার এনজিওজেনেসিস, ফাইব্রোসিস, সেটা পড়তে হবে। হোয়াট ইজ গ্রানুলোমা, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন কি আছে, টিউবারকুল আমরা কিসে পাই, টিউবারকুল দেখতে কেমন, হ্যাঁ, এখানে ক্যাজিয়াস নেক্রোসিসটা ধরবে, টিউবারকুলোসিসের স্পেশালিটি কোন নেক্রোসিস। তারপরে আর কি বললাম, ম্যাক্রোফেজ, টিস্যু ম্যাক্রোফেজের কয়েকটা নাম বলো, কুফার সেল যেটা বললাম, তারপরে হিস্টোসাইট, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এর নামগুলো সুন্দর করে, এই কয়েকটা জিনিস যেটুকু পড়ালাম ওইটুকুই ধরে, এর বেশি কিছু না। আর যেটা শুধু তোমাদেরকে দেখালাম না, সেটা হচ্ছে জায়ান্ট সেল, কি ধরনের জায়ান্ট সেল আছে, কোন ডিজিজে আমরা কি ধরনের জায়ান্ট সেল পাবো, এটা একটু পড়ে নিবা। হ্যাঁ, ইনফ্লামেশন, এর থেকে বেশি আর কিছু পড়তে হবে না, জানতে হবে না তোমাদের। আর নেক্সট ক্লাস আমি তোমাদের নিব রিপেয়ার, সেটা নিব বৃহস্পতিবার, মঙ্গল বুধ ক্লাস নিব না, একবারে বৃহস্পতিবার একটা ক্লাস নিলেই রিপেয়ার শেষ হয়ে যাবে, ঠিক আছে। ম্যাম, কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম, ইনফ্লামেশন তো ভাস্কুলারাইজড টিস্যুতে হয়, তো এপিথেলিয়ালে মানে আমরা বাইরে থেকে যে মানে রেডনেসটা তো এপিথেলিয়ালেও দেখা যায়, এটা কি জন্য ম্যাম? রেডনেসটা কেন হয় বলো দেখি, নিচে মানে ইনফ্লামেশন তো আমরা বাইরে থেকেই এপিথেলিয়ালের নিচে ভেসেল নাই, জি জি আছে আছে না, সেই ভেসেলের ফ্লো আর ক্যালিবারটা বেড়ে যায়, ব্লাড ভেসেলটা ক্যালিবার বেড়ে যাওয়ার জন্য এবং ফ্লো বেড়ে যাওয়ার জন্য উপর থেকে রেডনেসটা বোঝা যায়। জি ম্যাম। আর ইডিমা হয়ে যায়, বললাম এক্সুডেশন হয়, ফ্লুইড এক্সুডেশন হওয়ার জন্য চারদিকটা সোয়েলিং হয়ে যায়, এর জন্য আরো বেশি রেডনেসটা বোঝা যায় চারদিক দিয়ে, মাঝখানে সোয়েলিং থাকবে আর চারদিক দিয়ে রেডনেস থাকবে, দেখবা একটা ভালো ছবি। আর ম্যাম, যদি একদম মানে ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো ম্যাসে ইনফ্লামেশন হলে তখন কিভাবে বোঝা? সেটা তার উপর থেকে বোঝা সম্ভব না, তো কার্ডিনাল সাইন বলছে, তখন ওপেন করে বোঝা যাবে, এটা তার ভাবে বোঝা সম্ভব না ইন্ট্রা অ্যাবডোমিনাল। হ্যাঁ, ইন্ট্রা অ্যাবডোমিনালের তো এই সাইন গুলো উপর থেকে চোখ দিয়ে দেখে বোঝা যায় না। আর এগুলা সব জিনিস কিন্তু তুমি সব চোখে, কলর ডেলের রুবর, পেইনটা কিভাবে বুঝবা, পেইন তো তোমাকে পেশেন্ট বলবে, তারপর বুঝবা, তাই না। তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনালের পেইন বলবে, তোমার কাছে একটা পেইনের হিস্ট্রি থাকবে, বলবে যে আমার পেইন। তারপরে ফাংশনালিস্ট খেতে পাচ্ছে না মনে করো, ইন্ট্রা অ্যাবডোমিনাল ইয়ার জন্য, এই দুইটা ফিচার থাকছে, তাই না। তাহলে ওটা কি করে বলবো, যখনই আমরা ইয়ে হয়, তোমাদেরকে বলছে কিনা আইটিস হচ্ছে ইনফ্লামেশনের, ধরো যে অ্যাপেন্ডিসাইটিস, হ্যাঁ, কোলাইটিস, কোলানজাইটিস, এগুলা যেখানে থাকে সেগুলাকে আমরা ধরে নিই যে এটা হচ্ছে ইনফ্লামেশন, এবং এগুলা সবকিছু এগুলা ভিতরে ইন্ট্রা অ্যাবডোমিনাল, তাই না। তাহলে এগুলো আমরা চিনি কিভাবে, প্রথমেই আসে পেইন দিয়ে চিনি, তাই না, পেইন নিয়ে আসে,
এবং যার যা কাজ সেটা করতে পারছে না, তাই না, পেন নিয়ে আসে। আর সাথে কি হয়, ওই যে সিস্টেমিক ইফেক্ট গুলো হয়, ফিভার থাকে না, ফিভার থাকে, তারপর ভমিটিং, জি ম্যাম। হ্যাঁ ভমিটিং থাকে। তারপর আমরা ব্লাড যদি দেখি, ব্লাডের মধ্যে কি থাকে, লিউকোসাইটোসিস থাকতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে লিউকোপেনিয়া থাকবে। এই সব দেখেই ইনফরমেশন গুলো আমরা আইডেন্টিফাই। থ্যাংক ইউ ম্যাম। শেষ করব, আজকে শেষ করে দেই, তারপরে টিস্যু রিপেয়ারটা পড়বো। তোমাদের তো পরীক্ষা, পড়াশোনা করো, টিস্যু রিপেয়ারটা শেষ করে দিয়ে তারপরে আবার সব যখন শেষ হয়ে যাবে তখন পরীক্ষার সময় কি রিটেন ভাইবা ওগুলো তো আমরা বলবো, কি কি ধরা হয়, কি কি আবার রিকল করে দেবো। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।